তরু, একটু আস্তে আস্তে উঠে বস মা, এই স্যুপটা খেয়ে নে। সর্বনাশ যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন না খেয়ে এভাবে শুয়ে থাকলে যে আরো। আর স্যুপ রেখে দাও মা, আমার আর কিছু খেতে ইচ্ছে করছে না। তা বললে হবে? আমাদের দিকটা একটু ভাব। আজ তো দেখলাম সব কটা কাগজে তোর এই খবরটা ফলাও করে চেপেছে। বা, রিপের মতন এমন একটা স্পাইসি মুচমুচে নিউজ ছাপবে না? আজকের খবরটায় আমি, কালই হয়তো আবার অন্য একজন। গ্যাংরেপ তো এখন শুধুই একটা লোভনীয় নিউজ আইটেম। দেখ মা, যা ঘটে গেছে তা তো আর ফেরাতে পারবি না। সামনে তো পুরোটা জীবন, বুক বেঁধে স্বাভাবিক তো হতেই হবে। স্বাভাবিক? ও মা গো, স্বাভাবিক হতে চাইলেও কি কেউ তা হতে দেবে মা? সর্বক্ষণ সবার ফোন আর ওই একই সব প্রশ্ন। ঘটনা যা ঘটার তো ঘটেই গিয়েছিল। ওই রাতে থানায় গিয়ে রিপোর্ট লিখিয়ে এত লোক জানাজানিটা না করলেই পারতিস মনে হয়। মানে এত বড় একটা অন্যায় ঘটলো, তার রিপোর্ট করবো না? আমি ওই শেষ দেখেই ছাড়বো। যাক, তোর সাথে তর্ক বাড়িয়ে আর কি লাভ। শোন, ডাক্তারবাবু বলেন আঘাতগুলো তেমন গুরুতর নয়, ঠিক মতো খাওয়া দাওয়া আর রেস্ট সেরে উঠবি 7 দিনই। শরীরটা তো সেরে উঠবে মা, কিন্তু মনের ঘাটা সারাটা জীবন ধরেই বয়ে বেড়াতে হবে এক জ্যান্ত স্মৃতি, দুঃস্বপ্নের মতো। যা ঘটে গেল আমরাই বা কি করে সবার কাছে মুখ দেখাই বলতো? ঘন ঘন ফোন আসছে, আত্মীয় স্বজন আর পরিচিতদের সমবেদনার গলা, কিন্তু কোথায় যেন অন্য এক সুর। কি যে লজ্জা! আমি কিন্তু কোনো ক্রাইম করিনি মা, বরং নিজেই এক জঘন্য ক্রাইমের ভিকটিম মাত্র। লজ্জাটা আমরা পাবো কেন বলতে পারো? আমি জানি মা, তবু সমাজ, সংসার, আত্মীয় স্বজন, তুই বুঝিস না। বাড়ি থেকে বেরোনো, মেলামেশা সব সব বন্ধ হয়ে গেল আমাদের চিরদিনের মতো। তোর বাবার মুখের দিকে একবার চেয়ে দেখেছিস? সারাটা জীবন সাত পথে থাকা একটা লোক যেন মুখ তুলে চাইতে পারছে না। কে? থানা থেকে আসছি, দরজাটা একটু খুলুন। আসুন আসুন, ভেতরে আসুন। কিন্তু ওর বাবা যে বাড়ি নেই, ডাক্তারের কাছে গেছেন। ঠিক আছে, আপনি তো আছেন। তা তনুশ্রীকে, আপনার মেয়ে? হ্যাঁ, কিন্তু অফিসার, ও তো মেন্টালি এখনো যথেষ্ট ডিস্ট্রেস, শরীরও ঠিক নেই। এই সময় আপনাদের দেখলে। কি আর করা যাবে বলুন, আমাদের কাজটাই তো এমন। চলুন। তা উনি কোথায়? এই ঘরে শুয়ে আছে। তনু, একটু উঠে বস, ওনারা থানা থেকে এসেছেন। ঠিক আছে, না না, উঠতে হবে না, আমাদের জাস্ট কয়েকটা প্রশ্ন আছে। বলুন। আপনি কাল রাত্রে এক্স্যাক্টলি কোথা থেকে ফিরছিলেন? সিনেমা দেখে। সিনেমা? সিনেমা দেখে ফেরার পক্ষে রাতটা একটু বেশি নয়? রাত 11:15 কি খুব বেশি রাত? তাও এমন একটা মেট্রো সিটিতে। তার সাথে আমার বন্ধুটিও ছিল। তা শুনলাম সেও নাকি খানিকটা উন্ডেড। বিকাশ? হ্যাঁ, বড় ভালো ছেলে জানেন, বড় চাকরি করে, সামনেই ওদের বিয়ে, তাকেও মারধর করে গাড়ি থেকে ফেলে দিয়েছে। ঘটনাটা ঠিক কিভাবে ঘটলো একটু গুছিয়ে মনে করুন তো। 11:15। রাস্তায় একটাও ট্যাক্সি নেই। যাও বা দু একটা আছে, তারা কেউ যাবে না। হঠাৎই
জানেন একটা শেয়ার ট্যাক্সি এসে দাঁড়ালো। আচ্ছা, ভেতরে ড্রাইভার ছাড়াও আরো দুজন। আমরা উঠলাম, তখনও বুঝিনি জানেন ওরা যে আসলে একটাই গ্রুপ। কখন বুঝলেন সেটা? এই কিছু দূর যাবার পর হঠাৎ ট্যাক্সিটা জানেন একটা অজানা অন্ধকার রাস্তায় বাঁক নিল। আপত্তি করতে প্রথমে তর্কাতর্কি, তারপর বিকাশকে ওরা মারলো। কপাল ফেটে রক্ত পড়ছে। ওরা সংখ্যায় 3 আর ওদের কাছে অস্ত্র ছিল। ওহ, আচ্ছা, ওই রাস্তাটা আমাদের সাথে গিয়ে আইডেন্টিফাই করতে পারবেন তো? হ্যাঁ, তা পারবো। তারপর বলুন, ঘটনাটার পুরো ডিটেলস দরকার। ওরা বিকাশকে ঠেলে ফেলে দিল চলন্ত গাড়ি থেকে। আচ্ছা, তারপর আমি চিৎকার করতে ওরা আমার মুখ চেপে ধরলো। গাড়িটা থামলো। চারিদিকটা অন্ধকার জানেন, একটা বাস গুমটি। আমার ওরা হিচড়ে টেনে সবাই নিয়ে গিয়ে অবশ্যই বুঝতে তো পারছেন ওর ওপর দিয়ে ঠিক কি পাশে অত্যাচার গেছে। খুব দুর্বল। এসব প্রশ্ন কেন আর মিছিমিছি? দেখুন, আমাদের রিপোর্টটা রেডি করতে হবে, কেসটাও সাজাতে হবে ঠিক মতো, ক্রিমিনালগুলোকে ধরতে হবে তো। আচ্ছা, কালকের ওই সময় যেসব জামা কাপড় পরা ছিল রাখা আছে তো সব? সেসব তো নোংরা, ধুলো, রক্ত মাখা। হ্যাঁ, কিন্তু এভিডেন্স হিসেবে ওগুলোই লাগবে। আর মেডিকেল টেস্টটা, ওটাও কিন্তু করিয়ে নিতে হবে আজকের মধ্যেই। আজ? কিন্তু ওর এখন যে অবস্থা। এই টেস্টটা ঘটনা ঘটা 24 ঘন্টার মধ্যেই করাতে হয়, না হলে কেসটাই দাঁড়াবে না। আচ্ছা, এখন চলি, দরকার হলে পরে আবার আসবো। নিন, দরজাটা বন্ধ করে দিন। সন্ধে হয়ে গেল, এখনো শুয়ে আছিস? উঠে একটু ঠিকঠাক হয়ে নে। তোর বাবা বললেন খবরের কাগজের থেকে রিপোর্টাররা নাকি আজ আসবে। আবার সব একই কথা, একই প্রশ্ন। ডিসকাস্টিং। হ্যাঁ রে, ওর বন্ধুরা কেউ ফোন করেছিল? আচ্ছা, তাদের সবার তো সবই একই কৌতূহল আর একই প্রশ্ন। তাদের সবার তো জানোই মা, সেই একই কৌতূহল, একই প্রশ্ন। আচ্ছা, বিকাশ আর ফোন করেছিল? না, ওকে নিয়ে আর ভেবো না মা। আমাদের 5 বছরের সম্পর্ক। তাহলে তুই নিজে থেকেই একটা ফোন কর। বুঝতেই তো পারছিস এখনো তো তোর এই একমাত্র ভরসাও। এই ঘটনা জেনে অন্য কেউ তো তোকে কখনোই। মা, জীবনে না চাইতে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে, এটাও তেমনই। এভাবে কেন ভাবতে পারো না? সমাজকে আর এসব কথা শুনবে মা? তবে তুই তো বলিস বিকাশ ছেলেটা খুব ভালো, মনটাও উদার। যুগটা অনেক বদলে গেছে মা। আমরা এখন শিক্ষা দীক্ষায় অন্যরকম, অনেক অ্যাডভান্সড। বিকাশও তাই। আর কাল রাতে সাথে তো নিজেও ছিল, পারলো কি আমায় বাঁচাতে বলো তো? কাজেই দোষটা তো কারোরই নয়, শুধু ওই 3টে ক্রিমিনালের। তোর তো এখন মনে হলো কথা বলছিলি, কি বললো তখন ছেলেটা? ঠিক আছে তো? ডাক্তারের কাছে গিয়ে ফার্স্ট এড করিয়েছে, বাড়িতে বলেছে অটো থেকে পড়ে গেছে, অফিসেও জানাবে না বললো। যাই হোক, ঠাকুর করুন সব ভুলে তোর পাশেই যেন থাকে সে। কি যে সব বলো না। বললো এখন কটা দিন হয়তো খুব একটা আসবে না আমাদের বাড়ির দিকে। নতুন চাকরি তো, চাইছে না ওর নামটা খুব একটা জড়িয়ে পড়ুক। জানোই তো, খুব শান্তিপ্রিয় গোছের একজন মানুষ, ঝুট ঝামেলা এড়িয়ে চলে চিরকালে। সে ঠিক আছে, তবু যোগাযোগটা রেখে চল। কর ফোনটা, কর তো, কথা বল। কি হলো, লাগলো নম্বরটা? হ্যাঁ, রিং হচ্ছে, রিং হয়ে চলেছে। যা, কি হলো রে? ফোনটা কেটে গেল। অফিসের কাজে ব্যস্ত হয়তো। না না,
হাজার কাজের চাপে থাকলেও তো আমার ফোনও ধরেই। হয়তো অন্য কিছু, মনে হয় সিগন্যাল প্রবলেম হবে। তাহলে আরেকবার কর। শোন, প্রথমে ওর শরীরের খবর টবর নিবি, কিন্তু তুইও তো আবার রিং হচ্ছে। হয়েই যাচ্ছে মা, রিং তো হয়েই যাচ্ছে। হয়তো ফোনটা ছেড়ে রেখে দূরে কোথাও আছে, শুনতেই পাচ্ছে না। না মা, কাছে না থাকলে প্রথমবারও ফোনটা কাটলো কি করে? সিগন্যাল না কি বললি, পাচ্ছে না হয়তো। কেটে আবার করে দেখ তো। বল। তাই তো করছে। আবার রিং রিং তো হয়েই চলেছে।